This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। এনকে ডিজিটালের একেবারে প্রাত্যহিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টা হচ্ছে গিয়ে রাজনীতিতে মহারাজ বা মহারাজের রাজনীতি, যেটাই ভাবেই ধরুন। এই মহারাজ আর কেউ নন, আপনার আমার ভীষণ প্রিয় সৌরভ গাঙ্গুলি বা সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন এই সাবজেক্টটা ধরলাম এবং এই বিষয়ে তো আলোচনা হয়েছে সম্প্রতি একটি টিভি চ্যানেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার চলছিল এবং তার সঙ্গে সৌরভ গাঙ্গুলি উপস্থিত ছিলেন সেখানে, এবং উপস্থিত ছিলেন নানান ঘটনার পরিপ্রেক্ষিতে। হঠাৎ করেই দর্শক আসন থেকে বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য সৌরভ নিয়ে একটা প্রশ্ন করে বসলেন মুখ্যমন্ত্রীকে। তিনি বললেন, মানে কোট অ্যান্ড কোট যেটা বলছি সেটা হলো যে অনেক তো হলো 2021, 2024, এবার 2026 নিয়ে সৌরভ গাঙ্গুলির কি বক্তব্য। আচমকা এরকম একটা বেমাক্কা প্রশ্ন করাতে আমরা ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ঘাবড়ে যাবেন। তা ঘাবড়ানোর বান্দা তো তিনি নন। তিনি সঙ্গে সঙ্গে একগাল হেসে বললেন, এটার উত্তরটা তো সৌরভেরই দেওয়া উচিত। সৌরভ ঘাড় ঘুরিয়ে দেখলেন সুমন বাবুর দিকে এবং তারপর বললেন, আমি ঠিক প্রশ্নটা বুঝলাম না। তারপরে শব্দটা আসছিল না, কারণ সুমন বাবুর হাতে হয়তো তখন মাইকটা ছিল না সুমন ভট্টাচার্যের হাতে। তাহলেও তিনি বোধহয় সেই প্রশ্নটাই রিপিট করলেন এবং রিপিট করার পর খুব ইঙ্গিতপূর্ণ সৌরভ কিন্তু কতগুলো উত্তর দিলেন। সৌরভ প্রথম বললেন যে এখনো তো খেলছি বা খেলছি তো। তা কোথায় তিনি খেলছেন সেটা নিয়ে অবশ্য রহস্য থাকতেই পারে, কারণ তার খেলার জায়গাটা খুব ইন্টারেস্টিং। আর দ্বিতীয় উত্তরটা দিলেন যে এই প্ল্যাটফর্ম, মানে যেখানে তিনি বসে আছেন সেখানে এটার উত্তর দেওয়ার জায়গা নয়। কিন্তু একবারও বললেন না যে আমি রাজনীতিতে আসছি না। তা আমাদের 2-3 দিন সময় লাগলো। আমরা ভেবেছিলাম যে সৌরভকে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাতে পারেন যদি তিনি ইন্টারেস্টেড হন। তাহলে একমাত্র ভালো জায়গা, যেটা সচিন গিয়েছিলেন কোন একটা সময়, সেই জায়গাটি হচ্ছে রাজ্যসভা। সৌরভ গুড স্পিকার, সচিনের মতো চুপ করে বসে থাকার পাত্র তিনি নন। তো এর থেকে তো ভালো জায়গা কিছু হতে পারে না। কিন্তু সেটা সব পরিবর্তিত হয়ে গেল শনিবারের একটি ঘটনাতে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের খুব স্নেহধন্য, প্রবীরবাবুরও খুব স্নেহের। যখনই তাকে নানান অনুষ্ঠানে আহ্বান করেছি তিনি এসছেন, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জহর সরকার যে পদে ছিলেন সে পদে তাকে নিয়ে আসা হলো। অর্থাৎ তিনি রাজ্যসভার গতকাল রাত্রিবেলা, তিনি রাত্রিবেলা দুপুরবেলা, মানে সোমবার দুপুরে তিনি সইসাবুত সেরে ফেললেন। অর্থাৎ নমিনেশন সাবমিট করলেন এবং একমাত্র তারই নমিনেশন, মানে তিনি রাজ্যসভার সদস্য হচ্ছেন। ভেরি গুড, কারণ তার থেকে ভালো ক্যান্ডিডেট কিছু হতে পারে বলে আমার মনে হয় না। ভালো ইংরেজি হিন্দি জানেন এবং মানে এর ঋতব্রত স্পেশালিটি হচ্ছে ঋতব্রত খুব ভালো বক্তা, রাজনীতিটা ভালো বোঝেন এবং দীর্ঘদিন তিনি সিপিএম এর রাজনীতিটা করেছেন। সিপিএম এর সঙ্গে তার একেবারেই বিভিন্ন বিষয়ে খটোমটো সেই 2004-05 থেকেই চলছে, যখন তিনি কিন্তু সর্বভারতীয় ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন সেই সময় থেকেই। এবং তিনি রাজনীতির সঙ্গে তিনি শ্রমনীতি ইত্যাদি ইত্যাদি বোঝেন এবং এমবিএ ছাত্র, যাদবপুরের ছাত্র ছিলেন একটা সময়, পরবর্তীতে দিল্লিতেও পড়াশোনা করেছেন। ফলে এর থেকে ভালো কিছু হতে পারে না। তিনি যতদিন সিপিএম এর সাংসদ হিসেবে রাজ্যসভায় ছিলেন ফাটাফাটি উত্তর দিয়েছেন। একটু দেরি হয়ে গেল। আমার মনে হয় সুখেন্দু শেখরকে শেষবার যে পাঠানো হয়েছিল রাজ্যসভায়, সেই জায়গায় যদি এই আমাদের ঋতব্রতকে পাঠানো হতো বোধহয় ভালো হতো, কারণ সুখেন্দু শেখর একেবারে অযোগ্য লোক, তিনি ছাড়বেনও না পদ। যাই হোক, কিন্তু এটা হওয়াতে আমি চমকে গেলাম। আমি ভেবেছিলাম শনিবার দিন রাত্রিবেলা এনকে ডিজিটালে একটা কিছু করবো বা রোববার সকালে, যেটা সৌরভকে নিয়ে, যে সৌরভ কি তবে রাজ্যসভায় যেতে চলেছে ইত্যাদি ইত্যাদি কথা। কিন্তু সমস্তটাই পাল্টে গেল ঋতব্রতকে আসাতে, এবং একই সাথে ঋতব্রত আসাতে
মানে এই পদে আসাতে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, সেটা যে এই যে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নানান গন্ডগোল ইত্যাদি ইত্যাদি যে গল্প গাছাগুলো তৈরি হচ্ছিল, যেটা নিয়ে প্রবীরবাবু ঠাট্টা ইয়ার্কি করেও একটা এপিসোড করেছিলেন, সেইটাতে কিন্তু প্রমাণ হলো যে অভিষেকের প্রিয় যে যে কজন নেতা আছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ঋতব্রত। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়েরও অত্যন্ত ঘনিষ্ঠ। একাদশীর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে গিয়েছিলাম যখন, তখন দেখলাম যে পাশে একটি রোগা বোকা ছিল, অনেকটা ঋতব্রতর মতন দেখতে। আমি দেখি আরে ঋতব্রত তো। তা যাই হোক, সেই ঋতব্রত নমিনেশন পেলেন, মানে রাজ্যসভায় চলে গেলেন। ফলে সৌরভ আপাতত রাজ্যসভায় যাচ্ছেন না, এটা পরিষ্কার হয়ে গেল। তাহলে রাজনীতির জায়গা থেকে সুমন ভট্টাচার্য যেই প্রশ্নটা তুলেছেন সেটা 2026 নিয়ে, তাহলে কি বিধানসভা নির্বাচনে, যে নির্বাচনে 250 আসন তো কনফার্ম হয়ে গেছে, ইদানিং যে সমস্ত কাণ্ড কারখানা চলছে তাতে আরো বেশি বাড়তে পারে বলে মনে হয়। তবে আরো অনেক তো খেলাধুলা চলছে, যেটা নিয়ে প্রবীর বিশ্বাস গতকাল একটি অনুষ্ঠান করেছেন যে সেলিমের দেওয়া নানান রকম ভর্কিবাজিতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ওটা কিছু হচ্ছে না ইত্যাদি। তো সেইখানে সৌরভ কি ভোটে দাঁড়াবেন? এবার একটু সৌরভের ব্যাকগ্রাউন্ডে যাই, তাহলে বুঝতে পারবেন যে হোয়াট সৌরভ অ্যাকচুয়ালি। প্রথম বলি যে সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমার আলাপ 1990-তে আমাদের তরুণ সঙ্গের একটি টুর্নামেন্টে আমার দলের দমদম পার্ক ইয়ুথ কালচারাল অ্যাসোসিয়েশনে তিনি এসে খেললেন, আমাদের ফাইনালে জেতালেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হলেন সেই টুর্নামেন্টে। আমার বাড়ির ঠিক উল্টো দিকে আশিস মজুমদার থাকেন, তিনি প্র্যাকটিক্যালি চণ্ডী গাঙ্গুলির খুব ঘনিষ্ঠ। তিনি অনুরোধ করেছিলেন যে আমাদের পাড়ার প্রশ্নের একটা ফাইনাল রয়েছে, সৌরভকে কি খেলানো যাবে? চণ্ডীদার মতন তো ভালো লোক হয় না, তিনি ইস্ট বেঙ্গলের কর্মকর্তা ছিলেন, পরবর্তী অধ্যায়ে সিএবির কর্মকর্তা ছিলেন। তিনি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সৌরভকে পাঠাচ্ছি, কিন্তু একটুখানি ওই যার টিমে খেলবে তার সঙ্গে একটু কথা বলিয়ে দাও। তা আশিস মজুমদার আমার সঙ্গে চণ্ডীদার কথা বলে দিলেন, বললেন যে কিসে খেলা হবে, টার্ফে খেলা হবে নাকি ম্যাটে খেলা হবে? আমি বললাম যে ম্যাটে খেলা হবে। ঠিক আছে। পরের দিন সৌরভ নিজের গাড়িতে এলেন, কোনো বায়নাক কানা। তখন তিনি রঞ্জিতের সদ্য খেলে উঠেছেন, রঞ্জিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলা, সৌরভ রাইজিং স্টার, ভবিষ্যতে ইন্ডিয়া খেলবে, এরকম একটা জায়গাতে আমার দলের হয়ে খেলে আমাদেরকে চ্যাম্পিয়ন করে চলে গেলেন। কোনো বায়নাক কানা, কোনো টাকা পয়সা নেই, যেটা প্রাইজ মানি হয়েছিল ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হলো। আর ম্যান অফ দ্য ম্যাচ হওয়াতে সৌরভ 100 টাকা পেলেন ইন দ্য ইয়ার 1990। ব্যাস, সৌরভ খুশি। আমাদের সঙ্গে একসাথে বসে তিনি চা সিঙ্গারা খেলেন। দুপুরবেলা সেদিনকে মঙ্গলবার ছিল, ফলে তার জন্য একটু নিরামিষের ব্যবস্থা করা হয়েছে। যতটুকু দিয়েছে হাসি মুখে খেলেছে, এত ভালো লেগেছিল, মানে ভীষণ ভালো লেগে গিয়েছিল। তার পরবর্তী অধ্যায়ে পট পরিবর্তন হতে আরম্ভ করলো। 1992-তে তিনি ইন্ডিয়া টিমে চান্স পেলেন, অস্ট্রেলিয়াতে গেলেন, একটি ম্যাচ খেললেন মাত্র, সেটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, এবং মাত্র 3 রানে আউট হলেন এলবিডব্লিউ হয়ে। দেখুন, আমি কিন্তু ক্রিকেটের খবরাখবরগুলো রাখি, কারণ যেহেতু ক্রিকেটটা খেলেছি। তারপরে 4 বছর আর তার দেখা নেই সৌরভের, দল থেকে বাদ হলেন, এবং এটার পেছনে চুকলিবাজি ছিল ইন্ডিয়ার বোর্ডের কারুর এবং আজহারউদ্দিনের তো ছিলই। তারপরে 1996-এ তাকে দলে আনা হলো। তিনি কিন্তু সচিনের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সচিনের ট্যালেন্টের কাছাকাছি ট্যালেন্ট ছিল সৌরভের। এবং 96-এ এসেই লর্ডসে সেঞ্চুরি করলেন প্রথম, মানে জীবনের প্রথম টেস্ট ম্যাচে। দ্বিতীয় টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন, তারপরে সৌরভকে বাদ দেওয়ার প্রশ্নই থাকলো না, পরপর খেলে যেতে রাখলেন। ঠিক এই সময় বাংলাদেশ নিয়ে যে ঘটনা ঘটছে, সৌরভ চোখের মণি হয়ে গেলেন ভারতের, বাংলার এবং বাংলাদেশের। শুনে নিন, আজকে আমরা বাংলাদেশকে এত বাজে কথা বলছি। 1998-এ সৌরভ তখন তুঙ্গে। একটি ফাইনাল হচ্ছে বাংলাদেশে, টুর্নামেন্টের নামটা ভুলে যাচ্ছি, আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। ফাইনাল ম্যাচ হচ্ছে, এবং সেই ফাইনাল ম্যাচে কিন্তু যে খেলা হচ্ছে সেটা ভারত বনাম পাকিস্তান। টোটাল ঢাকা স্টেডিয়াম সেদিনকে গলা ফাটিয়েছে ভারতের জন্য, শুধু সৌরভের জন্য না, ভারতের জন্য। এবং পাকিস্তান আউট হচ্ছে, মনে হচ্ছে যেন ইডেনে খেলা হচ্ছে। এবার সৌরভ সেঞ্চুরি সহ ভারত চ্যাম্পিয়ন হলো, ম্যান অফ দ্য ম্যাচ হলেন সৌরভ গাঙ্গুলি। এবং তারপরে সেই ঢাকা স্টেডিয়াম থেকে বেরোতে পারেননি সৌরভ, এত উল্লাস বাংলাদেশিদের মধ্যে পাওয়া গিয়েছিল। সুতরাং আমরা না বাংলাদেশের সমর্থক বা বাংলাদেশের অধিবাসীদেরকে গালিগালাজ করছি আজকে টিভিতে, এটা বোধহয় ঠিক হচ্ছে না। সেখানকার সব মানুষ কিন্তু একরকম নয়। যেমন দোষ দেওয়া হচ্ছে বর্তমান সরকারকে, দোষ তো আছেই খানিকটা,
তেমন কিন্তু ত্রুটি প্রচুর হাসিনারও ছিল। এই নিয়ে পরবর্তী অধ্যায়ে অনুষ্ঠান করা যাবে। এরপরে সৌরভ বহুবার বাংলাদেশে গেছেন এবং বিপুল সম্বর্ধনা পেয়েছেন। সেই সৌরভ 2000-এ ক্যাপ্টেন হলেন, সচিন পদ ছেড়ে দিলেন, তারপর নিজের মতন করে একটা টিম তৈরি করে নিলেন সৌরভ গাঙ্গুলি, এবং সেই টিমটাকে তৈরি করে অলমোস্ট 6-7জন নতুন প্লেয়ারকে নিয়ে তিনি খেলাধুলো শুরু করলেন, এবং টিমটা দাঁড়ালো সেই সময় ভারতের কোচ ছিলেন জন রাইট, এবং এই কম্বিনেশনে তারা কিন্তু মানে অল ওভার ওয়ার্ল্ডের তখনকার দিনের একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট ছিল শ্রীলঙ্কাতে, তাতে ভারত চ্যাম্পিয়ন হলো। মানে সৌরভের হাতে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে হলো। সুতরাং একবার বিশ্বকাপের মতন একটি মিনি বিশ্বকাপ কিন্তু সৌরভ জিতেছিলেন ওয়ানডেতে। তারপরে 2003-এ ওয়ার্ল্ড কাপে রানার্স হলেন, কারণ সেটাতে কিছু ত্রুটি বিচ্ছুতি। এর মধ্যে ইংল্যান্ডের গিয়ে তাদের ওখানকার বেস্ট ট্রফিটাকে জিতলেন। সেই খেলাও ঐতিহাসিক খেলা, অসংখ্য তার সেঞ্চুরি রয়েছে, প্রচুর রান। মানে সমস্যাটা তৈরি হলো গ্রেগ চ্যাপেল আসাতে। এই গ্রেগ চ্যাপেল এবং সৌরভ এই কম্বিনেশনে, এই গ্রেগ চ্যাপেল খেতে পারতো না, সৌরভ টাকা দিয়ে সাহায্য করেছিল এবং ইন্ডিয়াতে কোচ হিসেবে নিয়ে এসেছিল। তখন অনেকেই বোর্ডের থেকে বলেছিলেন যে একে আনা কি ঠিক হবে, লোকটা বাজে লোক, যতই বাজে লোক। এবং এসেই প্রথম তিনি সৌরভকে ছেটে দিলেন গ্রেগ চ্যাপেল। ফলে সৌরভের জীবনে একটা অন্ধকার নেমে আসলো। এরপরে বহু ঘটনা ঘটেছে এবং বলতে কোনো দ্বিধা নেই। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি ব্যক্তিগতভাবে তখনকার বোর্ড প্রেসিডেন্ট শরদ পাওয়ারকে অনুরোধ করেছিলেন সৌরভের ব্যাপারটা ভাবতে। শরদ পাওয়ারের সঙ্গে তখন বুদ্ধবাবুর যথেষ্ট ভালো সম্পর্ক, কেন্দ্রে যে সরকার সেটা সাপোর্টেড বাই সিপিএম, কাজেই শরদ পাওয়ার তখন সেন্ট্রালের মন্ত্রী। সৌরভ ধীরে ধীরে আবার দলে ঢুকলো। বেং সরকার ছিলেন তখন চিফ ইলেকশন তখন সিলেক্টর, এবং তারপরে সৌরভ ফের আবার ভালো খেললো। আবার ধোনি আসার পর ধীরে ধীরে সৌরভকে বিদায় নিতে হলো। এরপরে সৌরভের জীবনে কিন্তু একদম অন্য ধাপ এসে গেল। কিছুদিন তিনি আইপিএল খেললেন, একেবারেই আনসাকসেস আইপিএলে, 2020 খেলার উপযুক্ত নন। তারপরে তার জীবনে কি এলো বলবো, অপেক্ষা করুন, পালাবেন না। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। বিষয় সৌরভ গাঙ্গুলি, তিনি কি রাজনীতিতে যাচ্ছেন? এইবারে সৌরভের কিন্তু এন্ট্রিটা হলো রাজনৈতিক হাত ধরে। যদিও তার সঙ্গে অশোক ভট্টাচার্যের সিপিএম এর খুব ভালো সম্পর্ক ছিল, বুদ্ধবাবু তার পাশে একটা বিপদের সময় দাঁড়িয়েছিলেন, যাই হোক না কেন, এরপরে সৌরভ ওই আইপিএল এ যখন একবার এই দল ওই দল করতে করতে শাহরুখ খান তাকে ক্যালকাটা নাইট রাইডার্স থেকে সরিয়ে দিলেন, আর আইপিএল এর তো কোনো মা বাপ নেই। তারপর তিনি পুনেতে গিয়ে খেললেন, তারপর খেলাটা ছেড়েই দিলেন। এই সময় খানিকটা দিশাহারা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, সৌরভের প্রতি তার একটা স্নেহ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে হোক বা যে কল্যাণেই হোক, ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গলের যে ক্রিকেট সিএবি, তার প্রেসিডেন্ট হলেন সৌরভ গাঙ্গুলি। এবং অনেকেই বলেন যে তার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহাশিস না থাকলে তিনি হয়তো হতে পারতেন না, সেটা তো পরের গল্প। এই করতে 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 ধীরে ধীরে তিনি মানে ইন্ডিয়া বিসিসিআই অর্থাৎ সর্বভারতীয় ক্রিকেটের একটা জায়গায় তিনি চলে গেলেন। এই সময় কেন্দ্রে ক্ষমতায় এলো বিজেপি,
এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির চেষ্টাই থাকলো যেভাবে হোক সৌরভকে কিন্তু বোর্ড প্রেসিডেন্ট করতে হবে। এই সব কাণ্ড কারখানা করাতে সৌরভ নানান রকম আছিলা করে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর ধীরে 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 তিনি অমিত শাহর পাল্লায় পড়লেন এবং অমিত শাহকে অলমোস্ট নাচিয়ে কুদিয়ে তিনি কিন্তু বোর্ড প্রেসিডেন্টশিপ নিলেন না এবং অমিত শাহ সেই বান্দা নন, তাকে পুরো কাঠি হলো। অমিত শাহর পুত্র তখন বোর্ডের সেক্রেটারি, সৌরভকে সরে যেতে হলো। এমন সরে গেলেন যে সৌরভ দিশাহারা, পদহারা, বারবার তিনি উঠেছেন, বারবার তিনি থেমেছেন, তার কোনো জমি রইল না। এখন তিনি ক্রিকেটের কোনো কিছুর মধ্যে নেই, ওই দিল্লি ক্যাপিটালসের বোধহয় কোচ বা ওই গোছের বা অ্যাডভাইসার গোছের আছে, সেটা খুব একটা সম্মানের পদ নয়। সৌরভ গাঙ্গুলি করছেনটা কি? এখনো পর্যন্ত আপনাদের বলি যে মানে যে কজন বাঙালি ইন্টারন্যাশনাল অর ন্যাশনাল প্রোডাক্টের বিজ্ঞাপন করেন, সৌরভ তার 1 নম্বরে রয়েছেন, প্রসেনজিতের থেকেও আগে, এত পপুলার তিনি। সৌরভের কিন্তু একটা বিজ্ঞাপনের জায়গা আছে এবং দাদাগিরি করছেন। এছাড়া সৌরভের কোনো ভূমিকা নেই, যদিও মোটা টাকা তিনি পান দাদাগিরি এবং এই বিজ্ঞাপন থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি যদি রাজনীতিতে সরাসরি আসেন তাহলে তার বিজ্ঞাপনটিও যাবে, দাদাগিরি তিনি করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি কি আসবেন? এইবারে হচ্ছে গিয়ে প্রসূন গুপ্তের বক্তব্য এবং এনকে ডিজিটালের ট্রিকি ম্যাটার। সৌরভের কি কোনো চয়েস আছে আপনারা বলুন তো? সৌরভ হ্যাজ নো চয়েস মোর। তাকে যেভাবে অপমানিত করা হয়েছে এবং বিজেপি থেকে, এবং তিনি এরপরে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন ওয়েস্ট বেঙ্গলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে, তাতে করে কিন্তু যে একটা বিরাট খ্যাতি বা হলেন ফ্রন্টলাইন তা না, কিন্তু সৌরভের ক্রেজ রয়েছে। সৌরভ যেখানে যান প্রচুর ভিড় হয়, বাংলাতে তিনি ঘুরতে পারেন না, সিকিউরিটি লাগে। এখন তার কিন্তু রাজনীতিতে আসা উচিত বলে আমি মনে করি, তার মধ্যে সেই ভ্যালুয়েশন আছে। এবং তার থেকেও বড় কথাটা হচ্ছে যে সৌরভের জ্ঞান বুদ্ধিটা যথেষ্ট আছে, যথেষ্ট বুদ্ধিমান। প্রশ্ন হচ্ছে তিনি কি তাহলে বিধানসভায় ভোটে দাঁড়াবেন? যদি ভোটে দাঁড়ান, বেহালার জায়গা ফাঁকা আছে, পার্থ চ্যাটার্জি আর টিকিট পাবেন না, সেখানে দাঁড়িয়ে অনায়াসে জিতে তিনি মন্ত্রী হতেই পারেন। সেটা কি তার চয়েস? তিনি কি রাজনীতি ঘৃণা করেন? তা তো নয়। ইদানিং দেখা যাচ্ছে বছর 2 ধরে তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন অনুষ্ঠানের তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরছেন এবং সম্প্রতি যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল তাতেও তিনি বক্তব্য রেখেছেন। আসছে যে বণিক সভা তাতেও তিনি বক্তব্য রাখবেন এবং প্রতিটি জায়গাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে থাকছেন। সিম্বলিক ব্যাপার। আমি সৌরভ গাঙ্গুলির যদি এই অনুষ্ঠানটি দেখেন, তার নজরে যায়, আমি বলবো সৌরভ শুড কাম ইন দ্য পলিটিক্স। কারণ তিনি অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়পাত্র হওয়ার ফলে বিজেপি এবং সিপিএম এর 20 নজরে চলে গেছেন এবং সৌরভের যে অনুষ্ঠান হয় সেগুলোতে মানে বাজে কথা বিজেপি থেকে বলা শুরু হয়েছে এবং সৌরভ চিরকাল বিশ্বাস করেন যে তাকে ধাক্কা দিয়ে যেখান থেকে ফেলে দেওয়া হয়েছে তিনি ঘুরে দাঁড়িয়ে সেখানে এসছেন। অমিত শাহকে টাইট দেওয়ার বা বিজেপিকে টাইট দেওয়ার বেস্ট উপায় হচ্ছে সৌরভের রাজনীতিতে আসা, কারণ তিনি ডেফিনিট করে জিতবেন এবং তাকে যদি পার্লামেন্টে পাঠানো যেতে পারে সব থেকে ভালো হতো। আমি জানি না যে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভাবনা আছে কিনা, বা পার্লামেন্টের তো নির্বাচন হয়ে গেল, লোকসভার নির্বাচন ইদানিং নেই, তবে রাজ্যসভার ভবিষ্যতে আবার নির্বাচন আসতেই পারে। তাকে পার্লামেন্টে পাঠালে একবারে অমিত শাহর মুখোমুখি হবেন, মুক্তর জবাব হবে, দুর্দান্ত বক্তব্য রাখতে পারবেন। সৌরভ মে বি দ্য নেক্সট চয়েস, কিন্তু সৌরভকে ঠিক করতে হবে তিনি রাজনীতিতে আসবেন কিনা, কারণ তিনি ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে আসতেই পারেন, বিধানসভায় তিনি দাঁড়িয়ে জিততে পারেন এবং আর 5 জনের মতন একটা মন্ত্রী হতে পারেন। সেটা থেকে অনেক সম্মানের কিন্তু তার পার্লামেন্টে যাওয়ার, কারণ তিনি সুবক্তা এবং পার্লামেন্টে গিয়ে তিনি তার ইংরেজি বা হিন্দি ভাষণ দিলেন, মানে নো লেস দ্যান আদার্স, অন্যদের থেকে কোনো অংশে কম না। সুতরাং দ্য চয়েস উইল বি দ্য নেক্সট প্রোগ্রাম অফ এনকে ডিজিটাল। আই থিঙ্ক মানে এক্ষুনি না, এরপরে তার চয়েসটা কি হবে সেটা নিয়ে আমরা এনকে ডিজিটালের পরবর্তী। কিন্তু আমি মনে করি যে তিনি বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে একটা নেগোসিয়েশন হোক, যে আমরা চাই না যে বিধানসভা থেকে দাঁড়িয়ে একটা সাধারণ মন্ত্রী হয়ে তিনি ঘুরে বেড়ান। হ্যাঁ, হতেই পারেন, কারণ মন্ত্রিসভার মেন দায়িত্ব যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভালো ভালো মন্ত্রী রয়েছে, যেমন শিল্পমন্ত্রী তিনি হতে পারতেন, সেটা শশী পাজা দেখে এবং শশী পাজা যথেষ্ট ভালো। তিনি শিক্ষামন্ত্রী হতে পারেন, সেটা ব্রাত্য দায়িত্বে রয়েছে, ব্রাত্য বেশ ভালো। আর তিনি কোন জায়গায় যেতে পারেন, তেমন তো স্পোর্টস মিনিস্টার, আমি অরূপের জায়গায় সৌরভকে ভাবতেই পারি না।
অরূপ ইজ দ্য বেস্ট চয়েস। কিন্তু সৌরভের আসা উচিত হয় লোকসভা নইলে বিধানসভা, সেটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্রুত জানান। এই যে বসিরহাট কেন্দ্রটিতে হাজি নুরুল মারা যাওয়াতে যে আসনটি ফাঁকা হয়েছে লোকসভার কিন্তু বাই ইলেকশন এখনো হয়নি, হাজি নুরুলের বিধানসভার নির্বাচনটা হয়ে গেছে। যদি তিনি সেখানে দাঁড়ান অনায়াসে জিতবেন, তাকে জিতিয়ে আনার দায়িত্ব দল নিয়ে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হেডেক আমি এখান থেকে কখনো বলতে পারি না, কিন্তু আমি বলতে পারি এটুকু যে সৌরভকে বলতে হবে যে আমি পলিটিক্সে আসতে চাই। তাহলে উপনির্বাচনে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনায়াসে জিতিয়ে আনতে পারেন ওই বসিরহাটের যে জায়গাটিতে হাজি নুরুল দাঁড়িয়েছিলেন, ইজি। তো সুতরাং ইট ইজ অ্যাবসলিউটলি দ্য চয়েস অফ সৌরভ। তিনি যদি রাজ্যসভায় যেতে চান, রাজ্যসভার ভোট আর কয়েক মাসের মধ্যেই আছে, সেখানে তিনি যেতে পারেন, অথবা লোকসভায়। কিন্তু সৌরভকে রাজনীতিতে আসতেই হবে। সৌরভ এখন যে জায়গাটাতে রয়েছেন সেটা না ঘরকা না ঘাটকা হয়ে রয়েছে। সুতরাং তাকে একটি ব্যাপারই জানতে হবে, তাকে যেমন গ্রেগ চ্যাপেল টাইট দিয়েছিলেন, তিনি ফিরে এসে সেঞ্চুরি করে মুক্তর জবাব দিয়ে গ্রেগ চ্যাপেলকে বের করে দিয়েছিলেন। আজহারউদ্দিন যেমন তাকে দল থেকে বার করে দিয়েছিলেন, তিনি সেঞ্চুরি করে একসময় অধিনায়ক হয়ে আজহারউদ্দিনকেও বিদায় করে দিয়েছিলেন। 99টা টেস্ট করেছিল, কিন্তু তবু সৌরভ তাকে 100টা টেস্ট ম্যাচ খেলতে দেননি। তিনি শাহরুখ খানের সঙ্গে তার দুশ্মনী হয়েছিল, তিনি শাহরুখ খানের দিকে ঘুরেও তাকাননি, সে শাহরুখ খান এসে জড়িয়ে ধরে সৌরভের সঙ্গে কম্প্রোমাইজ করেছিল। বাকি রইল বোর্ডের প্রেসিডেন্টশিপ থেকে তাকে যে সরানো হয়েছে, এই অপমানের জবাব দেওয়ার আর অন্য কোনো পথ নেই। সৌরভের আর ক্রিকেট থেকে উঁচু জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। অনলি দ্য ওয়ে, তাকে কিন্তু পলিটিক্সে আসতেই হবে, কারণ সৌরভের 50 বছর বয়স হয়ে গেছে, আর তার কাছে চয়েস কি থাকতে পারে। সৌরভ, তুমি রাজনীতিতে এসো, এবং রাজনীতিতে এসে মহারাজের এই রাজ পরিবেশে আসা উচিত বলে আমি মনে করি। তো রাজনীতিতে এসে মহারাজ তো তার ডাকনাম, মহারাজ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিয়ারলি জানাও যে তুমি কি বিধানসভায় দাঁড়াতে চাও, ওয়েলকাম। তুমি কি লোকসভায় দাঁড়াতে চাও, ওয়েলকাম। তুমি যে রাজ্যসভায় যেতে চাও, জানিয়ে দাও, বাট তুমি এসো। এটা একজন তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার সমর্থক, এবং একসময় তোমার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এক সাধারণ মানুষ হিসাবে এই আবেদনটি করলাম। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করি যে সৌরভকে আমরা রাজনীতিতে পেলে দারুণ খুশি হব। সুতরাং সৌরভের জন্য কিন্তু সমস্ত রাস্তাটা পরিষ্কার, শুধু একবার হ্যাঁ বলতে হবে। এখন এবারে কিন্তু সৌরভ না বলেননি, সুতরাং we expect he's coming in the politics. Thank you very much. Good day.